আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা একদম অ্যাডমিশনের শুরুতে করে থাকি। এটা এর পরে থেকে যতগুলো অ্যাডমিশন ব্যাচ আসবে আশা করি সকলের জন্যই এই কথাগুলো প্রযোজ্য হবে। এবং এই কথাগুলো হচ্ছে যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে আমার টিচারদের থেকে যে শোনা কথাগুলো ছিল সেগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। এখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই, কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে একজন নর্মাল স্টুডেন্ট হিসেবে, একজন নর্মাল মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি আমার অ্যাডমিশন জার্নিতে যে জিনিসগুলো হচ্ছে ফিল করছি এবং যে জিনিসগুলো আমি আমাদের টিচারদের কাছ থেকে শুনেছি সেই জিনিসগুলো হচ্ছে এখানে শেয়ার করব। তো সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আচ্ছা, তো দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা করি যে মেডিকেল অ্যাডমিশনের সময় আমরা মেইন বই পড়বো নাকি হচ্ছে ডাইজেস্ট পড়বো এরকম, তারপরে হচ্ছে যে অনুশীলনী নাকি অনুশীলনী প্রশ্ন ব্যাংক, এরপরে ফুল বই পড়বো নাকি দাগানো লাইন পড়বো, তারপরে হচ্ছে যে মেইন বই পড়বো নাকি হচ্ছে শুধুমাত্র অনুশীলনী পড়লেই হবে, তারপরে আসলে প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বো, জিকে কি পড়বো, ইংলিশ কি পড়বো ভাইয়া, কয়টা কোচিং করব, এরপরে হচ্ছে প্ল্যান বি আমরা কি রাখবো, তারপর পড়ার স্টেপগুলো আমি লাস্টে বলে দিব যে কিভাবে কিভাবে পড়লে অ্যাকচুয়ালি এখান থেকে বেস্ট একটা আউটপুট পাওয়া যায়। তো সবার যে এটা ফলো করতে হবে এরকম কোনো কথা নাই। যাদের বিষয়গুলো ভালো লাগবে এবং যারা হচ্ছে নিজের থেকে উপলব্ধি করতে পারবা তো তারা চাইলে এটা ফলো করতে পারো। আর তাছাড়া এটা আপ টু ইউ, তোমরা কি করবা না করবা। আচ্ছা, তো একদমই প্রথমে আসি যে ভাইয়া মেইন বই আর হচ্ছে ডাইজেস্ট কোনটা পড়বো। তো আমরা সবসময়ই হচ্ছে বলি যে মেইন বই পড়তে। মেইন বইয়ের বিকল্প কিছু নাই। তুমি যে কোচিং এ পড়ো না কেন, যে প্ল্যাটফর্মে পড়ো না কেন, তোমাকে বলবো হচ্ছে মেইন বইটা পড়তে। সো তোমাকে মেইন বইটাই পড়তে হবে। তাহলে ভাই ডাইজেস্ট কি করব? তো মেইন বই পড়ার পর তুমি হচ্ছে যে সেখানে এক্সট্রা কোনো ইনফরমেশন লিখতে হবে কিনা, বা কোনো কিছু মনে রাখার জন্য কোনো ট্রিক্স আছে কিনা, এই জিনিসগুলো দেখানোর জন্য আমাদের হচ্ছে ডাইজেস্টটা দেখতে হয়। তার মানে প্রথম তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে মেইন বই পড়া, এবং এরপরে তুমি যে কাজটা করবা ডাইজেস্ট থেকে কি করবা, যে হচ্ছে আহ, দেখবা যে ডাইজেস্ট অনেকটা গোছানো, খুব শর্ট করা। সো ডাইজেস্ট পড়লে তোমার মাথার মধ্যে এই টপিকগুলো লাগে, এইগুলো পরীক্ষায় সেগুলো আসে, এরকম একটা আইডিয়া হবে। বাট মেইন বই পড়া ছাড়া শুধুমাত্র ডাইজেস্ট পড়ে কিন্তু হবে না। মানে তুমি কখনো শুধুমাত্র ডাইজেস্ট পড়ে পরীক্ষা দিতে যাবা না। এরপর ডাইজেস্ট পড়লা, দিনে তুমি আবার হচ্ছে মেইন বইয়ে আসবা। এবার তোমার কিন্তু আইডিয়া হয়েছে যে ডাইজেস্টে কি কি আছে, অর্থাৎ কি কি ইম্পর্টেন্ট, কি কিভাবে পড়তে হবে, অ্যাপ্রোচটা কি হবে, তুমি এখন জানো। সো এরপর থেকে তুমি হচ্ছে মেইন বইটা পড়বা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে মেইন বই তো পড়লাম। আচ্ছা, এই মেইন বই পড়বো নাকি অনুশীলনী পড়লেই হবে? আমাদের সমাজে একটা কথা আছে যে অনুশীলনী পড়লে 100% কমন। আচ্ছা ধরো অনুশীলনী, অনুশীলনীটা কার উপর ভিত্তি করে করা? অবশ্যই হচ্ছে আমাদের মেইন বইয়ের যে থিওরি বা যেগুলো লেখা আছে আর কি, তার উপর ভিত্তি করে লেখা না? থিওরি অর্থাৎ বইয়ে তুমি যেগুলো পড়ছো সেগুলোই কিন্তু অনুশীলনীতে প্রশ্ন আকারে দেয়া আছে। তো সেখানে কি কি প্রশ্ন আছে? সেখানে ওই টিচারের নির্দিষ্ট কিছু প্রশ্ন আছে, বোর্ড প্রশ্ন আছে এবং কিছু এক্সট্রা প্রশ্ন আছে। তো দেখো, তুমি যদি হচ্ছে থিওরি মানে মেইন বই তোমার পড়া থাকে তাহলে কিন্তু অনুশীলনী অটোমেটিক্যালি হয়ে যাবে। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, থিওরি মানে কি আমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। সো আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সো অটোমেটিক্যালি অনুশীলনী হয়ে যাবে। এখন তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করে মেইন বই না পড়ে সরাসরি অনুশীলনীতে চলে যাও, তোমার কাছে মনে হবে যে এখানে 280টা যদি এমসিকিউ থাকে একটা অনুশীলনীতে, তোমার 280টাই মুখস্থ করতে হবে, এরকম একটা কন্ডিশন হয়ে যাবে। তাছাড়া তুমি যদি কনসেপ্টটা পড়ো তখন দেখবা অনুশীলনী তোমার কাছে আর এখানে পেইন মনে হবে না, সহজ জিনিস। সো কনসেপ্ট অর্থাৎ মেইন বই পড়ার পর অনুশীলনী তুমি কি করবা, প্র্যাকটিস করার জন্য অনুশীলনী করবা, নট যে অনুশীলনী তোমাকে হচ্ছে মুখস্থ করতে হবে। তুমি অনুশীলনী কেন পড়বে ভাইয়া? অনুশীলনী আমরা পড়বো হচ্ছে প্র্যাকটিস পারপসে, কি কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে এগুলো জানার জন্য। তাহলে হয়ে যায়। মানে অনুশীলনী কিন্তু আমাদের মেইন বইয়ের বাইরের কিছু না। এরকম না যে তোমাকে অনুশীলনী, তোমাকে মেইন বই পড়াইছে এবিসিডি আর হচ্ছে তোমার পরীক্ষায় দিয়ে রাখছে হচ্ছে টপ লেভেলের কিছু প্রশ্ন, মানে অনুশীলনী দিয়ে রাখছে হচ্ছে একদম হাতি ঘোড়া দিয়ে রাখছে, এগুলো তুমি কোনোদিন দেখোই নাই, এরকম তো না। সো এবিসির উপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া থাকে, দুই একটা এক্সট্রা প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডমিশনে বা বোর্ডে আসে। তো তুমি তো পড়তেইছো, যখন অনুশীলনী দেখবা তখন বুঝতে পারবা যে এটা হচ্ছে হয়তো মেইন বই, এই বইয়ে নাই অন্য কোনো বইয়ে ছিল, তখন কি করবা, সেই টপিকটা তোমার হচ্ছে মেইন বইটা অ্যাড করে নিবা। এখন আহ কয়টা বই অনুশীলনী পড়বো? তো দেখো,
একদম প্রথমে যদি বায়োলজির ক্ষেত্রে বলি আমরা, তো বায়োলজির ক্ষেত্রে আসলে অনুশীলনী আমাদের আজমল স্যার বা হাসান স্যারের বই খুব একটা বেশি করে দেওয়া হয়, কম দেওয়া আছে, সেই কথা করবা। এরপরে যদি সম্ভব হয় আলিম স্যারের অনুশীলনীটা করতে পারো। কারণ অনুশীলনী করবা বললাম যে আলিম স্যারেরটা। আচ্ছা, আলিম স্যারের বোটানি জুলজি দুইটাই করবা যদি সম্ভব হয়। আচ্ছা, আলিম স্যারেরটা করলাম মানে হচ্ছে যে প্রথমে মেইন বই হিসেবে আমরা হচ্ছে কি ধরলাম, আজমল স্যার আর হচ্ছে হাসান স্যার ধরলাম। এরপরে তুমি চাইলে হচ্ছে আলিম স্যারের অনুশীলনীটা করবা। তারপরে তুমি হচ্ছে মাজেদা ম্যাডামের অনুশীলনী করবে। এখন দেখবা যে এই অনুশীলনীগুলোর কমন যে ফ্যাক্ট সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন। সো বোর্ড প্রশ্ন তুমি যেখান থেকে প্র্যাকটিস করো না কেন, বোর্ড প্রশ্নটা একই, অর্থাৎ বিগত বছরের যে এইচএসসি তে বোর্ডে যেগুলো আসছিল সেগুলোর কথা বলতেছি আর কি। তো এগুলো হচ্ছে কমন প্রশ্ন। এরপরে ধরো আমাদের আরো বই আছে, আজিবর স্যারের বইটা আছে, আজিবর স্যারের বই। এখন তোমার যদি সম্ভব হয় তুমি আলিম স্যারের বইটা কিনে প্র্যাকটিস করবা। তোমার কাছে যে টেস্ট পেপার বা যেগুলো গাইড গুলো ছিল সেগুলো থেকে তুমি তো হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করছো অলরেডি, তুমি অলরেডি জানো এগুলো, এগুলো নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তারপরে হচ্ছে যদি মাসিদা ম্যামের বইটা থাকে তাহলে সেখান থেকে করতে পারো। তো নর্মালি হচ্ছে যে যদি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ভালো হয় তুমি এই বইগুলো কিনবা। ধরো হচ্ছে আলিম স্যারের বইটা কিনলেই হয়, এক্সট্রা 5,000 কিছু লাগতেছে না। আজমল স্যার এখন হিউজ পরিমাণে বইয়ে তথ্য অ্যাড করছে। সো আপাতত তুমি হচ্ছে আলিম স্যারের বইয়ে যে ধরো এক্সট্রা ইনফরমেশন যদি পড়তে চাও, তাহলে তুমি মেইন বইয়ের পাশাপাশি আলিম স্যারের বইটা হচ্ছে পড়তে পারো। সো অনুশীলনীর জন্য তোমাকে আলিম স্যারটা কিনতে হবে। যদি এখন তোমার এই বইগুলো কেনা সম্ভব না হয়, অর্থাৎ যদি তোমার কাছে মনে হয় যে না এগুলো আসলে এত টাকার বিষয়, সো আমি কিনবো না, সো তখন কি করবা তুমি, কোচিং থেকে তোমাকে যে হচ্ছে প্র্যাকটিস বইটা দেয়, অনুশীলনী প্রশ্ন ব্যাংক হিসেবে একটা প্র্যাকটিস বই দেয়, তুমি তখন সেটা পড়বা। বাট যদি তোমার কাছে সম্ভব হয়, প্রথমত হচ্ছে যে বই কিনে সেখান থেকে তুমি অনুশীলনী প্র্যাকটিস করবা। আর যদি তোমার এটা যদি তোমার পক্ষে সম্ভব হয়ে না ওঠে, তখন তুমি কোচিং এর বইটা থেকে পড়ে নিবা। সো অনুশীলনী প্রশ্ন ব্যাংক পড়ার উদ্দেশ্য হচ্ছে, দেখো অনুশীলনীতে এমন কোনো কিছু প্রশ্ন আছে কিনা যেগুলো তুমি বইয়ে পড়ো নাই। তো যে জিনিসগুলো বইয়ে পড়ো না সেগুলো মার্ক করো, সেগুলো বইয়ে অ্যাড করো, যেন তোমাকে আর পরবর্তীতে ওই প্রশ্ন ব্যাংকে মানে অনুশীলনীর যে প্রশ্নটা আছে সেখানে আর ফিরতে না হয়। তুমি জানো যখন বইয়ে যে টপিকটা পড়বা সেই টপিক বা সেই অধ্যায়ে এক্সট্রা কি প্রশ্ন আছে, এক্সট্রা কোন লাইনটা ছিল অনুশীলনীতে, সেটা তুমি তোমার এই নোট, তোমার হচ্ছে বইয়ে একটা ছোট জায়গায় লিখে রাখবা। স্টিকি নোট বা কোনো একটা পেজ দিয়ে তুমি লিখে রাখতে পারো, যেন তোমাকে নেক্সট টাইম আর যেন হচ্ছে ওই অনুশীলনী প্রশ্নের ব্যাংকটা খুলতে না হয়। তাহলে তোমার কিন্তু যখন অধ্যায়টা পড়বা জাস্ট মেইন বইটা পড়লে হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। সো তাহলে কি বললাম, প্রথমত হচ্ছে মেইন বই পড়বা। আর থিওরির জন্য হচ্ছে ভাই মেইন বই আর এক্সট্রা ইনফরমেশন, তো কথা একটাই, তোমার যদি মেইন বই ভালো করে পড়া হয়ে থাকে, তুমি যদি মেইন বই পারো, তখন তুমি এক্সট্রা ইনফরমেশনের জন্য এক্সট্রা বই পড়তে পারো। আর যদি এরকম হয় যে তোমার মেইন বইটাই পড়া হয় নাই, তুমি এক্সট্রা ইনফরমেশনে দৌড়াচ্ছ, তাহলে কিন্তু এটা খারাপ, তোমার জন্য ক্ষতিকর হবে। সো তার মানে তোমার কি করতে হবে, আগে মেইন বইটা পড়তে হবে, দেন তুমি এক্সট্রা এটা দেখতে পারো। ওকে, তারপরে অনুশীলনী কি করবা, অনুশীলনী যদি সম্ভব হয় বই কিনে প্র্যাকটিস করবা, মানে মেইন বইটা বা হচ্ছে যে এক্সট্রা যে বইটা আর বললাম আর কি সেটা। আর যদি তোমার পক্ষে যদি কেনা সম্ভব না হয়, তখন সেই ক্ষেত্রে তোমার কোচিং থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে যেটা দেয় সেটা থেকে প্র্যাকটিস করে নিবা। ওকে, সো আচ্ছা, অনুশীলনী সব লাগে না। তো এটা কখন তুমি বুঝবা, যখন তুমি মেইন বই পড়বা, প্রশ্ন ব্যাংক দেখবা, আমরা প্রশ্ন ব্যাংকে পরে আসতেছি, তো তখন তুমি এটা কিন্তু বুঝতে পারবে যে অনুশীলনীর কিন্তু সব লাগে না। সেটা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজির ক্ষেত্রে সব লাগে, দুই একটা ছাড়া। ধর বহুপদীর টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো তো আর মেডিকেলে দেয় না। ফিজিক্সের ক্ষেত্রে দেখবা যেগুলো হচ্ছে কঠিন ম্যাথ বা যেগুলো হচ্ছে আহ বহুপদী টাইপের, কেমিস্ট্রির ক্ষেত্রে তো সেগুলো কিন্তু মেডিকেলে দেয় না। কঠিন ম্যাথ বলতে যেগুলো ক্যালকুলেটরে করা যায় না আর কি। ওকে, সো তার মানে আমাদের হচ্ছে মেইন বই আর অনুশীলনী এটা বোঝা গেল। তারপরে হচ্ছে অনুশীলনী ভার্সেস হচ্ছে প্রশ্ন ব্যাংক। অনুশীলনী প্রশ্ন ব্যাংক এটা বললাম যে যদি সম্ভব হয় মেইন বই থেকে কিনবা, মেইন বই কিনে প্র্যাকটিস করবা, আর যদি সম্ভব না হয় তখন অনুশীলনী প্রশ্ন ব্যাংক তুমি পড়তে পারো। ওকে, তারপরে আসা হচ্ছে ফুল বুক ভার্সেস দাগানো লাইন। তো কোনটা পড়বো? তো প্রথম স্টেপে যখন তুমি একদমই প্রথম পড়বা, সবার আগে তোমাকে ফুল বইটা রিডিং পড়তে হবে, এটা হচ্ছে 1 নম্বরে। এরপরে তুমি হচ্ছে বই দাগাবা। এরপরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যখনই তুমি পড়ো, তখন তুমি জাস্ট হচ্ছে দাগানো লাইন পড়বা। এখন যদি বলো যে ভাইয়া দাগানো লাইন পড়লে কমন হবে কিনা, তো তাহলে তুমি ফুল বই পড়ো, সমস্যা নাই তো। আবার এমন যেন না হয় যে তুমি ধরো হচ্ছে লাইন ছিল 100টা, দাগাইছে 50টা, তো তুমি মনে করতেছো যে 50টা পড়লে কমন হয়তো আসবে না, হয়তো পারবা না, তুমি 100টা পড়তে চাচ্ছ। আচ্ছা, তখন নিজেকে প্রশ্ন করবো তুমি এই 50টা কি পারো? যদি এই 50টা তুমি শিওর করতে পারো, তখন তুমি 100-র পিছনে দৌড়াতে পারো। বাট যদি তোমার এই 50টাই শিওর না হয়, তোমার 100-র পিছনে দৌড়ায় লাভ নাই। যে 50টা একদম ভালো করে শিওর করো, তারপরে তুমি 100 মানে হচ্ছে ফুল বই দৌড়াও। ওকে,
আর যেহেতু তোমরা এইচএসসি অলরেডি পড়ে এসেছো, সো তোমাদের জন্য হচ্ছে কনসেপ্ট অলরেডি ক্লিয়ার আছে। সো কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর কোনো কিছু প্রবলেম হওয়ার কথা না। ওকে, এরপরে আসা হচ্ছে প্রশ্ন ব্যাংক। বাজারে অনেক অনেক প্রশ্ন ব্যাংক আছে, তোমাদের কোচিং গুলো থেকে প্রশ্ন ব্যাংক দেয়। তো সেগুলো যে কোনো একটা পড়লেই হয়। প্রশ্ন ব্যাংক অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করতে হয় কিরকম করে। ধরো কোনো একটা অধ্যায়, জুলজির প্রথম যে চ্যাপ্টার, সেটা তুমি প্রশ্ন ব্যাংক খুললা, খোলার পর দেখবা যে এখানে টপিক ভাগ করে দেওয়া আছে। টপিক 1 2 3 4 5 এর আন্ডারে এখানে টপিকের নাম দেওয়া আছে। ধরো হচ্ছে যে পরিফেরা, পরিফেরা। সো পরিফেরা রিলেটেড কোন ধরনের প্রশ্ন আসছে তুমি দেখলা, আচ্ছা পরিফেরা রিলেটেড এই প্রশ্ন আসছে। আচ্ছা, এরপরে তুমি পরের টপিক গুলোতে গেলা, এরকম করে সবগুলো টপিক এখানে ভাগ করা আছে। তো এখন কোন টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটাই দেখবা সব থেকে বেশি প্রশ্ন আসছে, সেটা ইম্পর্টেন্ট। তারপরে তুমি প্রশ্ন দেখলা যে কোন ধরনের প্রশ্ন আসে, কঠিন আসে, কি কি আসে। তো তুমি যখন এই প্রশ্ন ব্যাংকের টপিক আর প্রশ্নগুলো দেখলা, তখন তুমি তোমার বইটাতে আসো, মেইন বই আসো, এসে হচ্ছে ওই টপিকটাতে একটু হচ্ছে স্টার মার্ক দাও, যেখানে প্রশ্ন কম আসে না বেশি আসে। যদি প্রশ্ন বেশি আসে তখন তুমি 3 স্টার দাও, যদি কম আসে 1টা স্টার দাও, যদি মাঝারি আসে 2টা স্টার দাও। এরকম করে তুমি টপিকটাকে ইম্পর্টেন্ট কতটুকু সেটা মার্ক করলা। এবার কোন লাইনটা প্রশ্ন আসছে সেই লাইনটা তুমি হচ্ছে দাগাও, যে এই লাইনটা প্রশ্ন আসছে। একটা নির্দিষ্ট একটা কালার দিয়ে দাগাও, আমি নিচে দেখাবো যে কিভাবে আমি আমার বইটা দাগাছিলাম। ওকে, তো তাহলে প্রশ্ন ব্যাংক নিয়ে কথা বললাম। জিকে, তো জিকে তে হচ্ছে যে কোচিং থেকে বই দেয়। কোচিং থেকে 2টা বই দেয়, একটা হচ্ছে তোমার কনসেপ্টের জন্য একটা বই দেয়, যেটা ডাইজেস্ট টাইপের, এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ একটা বই দেয়। এবং বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, যেমন ধরো MP3 বলো, জুবাইয়ের জিকে, মিহির জিকে, এগুলো অনেক ধরনের বই পাওয়া যায়। তো আপাতত মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বাজারের অনেক বই পাওয়া গেলেও তোমার জন্য অ্যাকচুয়ালি কোচিং এর বইটাই বেস্ট হবে, কারণ কোচিং এর বই তো অনেকগুলো বই থেকে এরা হচ্ছে কম্বাইন করে খুব শর্ট করে লেখা, যেটা তোমার জন্য লাগবে জাস্ট সেটুকুই আছে। সো তোমার জন্য আসলে বাজারের অনেকগুলো বই পড়ে মাথায় ঘামানোর কোনো দরকার নেই। আমি প্রথমে ট্রাই করছিলাম বাজারের বইগুলো থেকে পড়ার, বাট পরে দেখলাম যে কোচিং বাজারের বইয়ে আমি যে লাইনগুলো দাগাচ্ছি, বাজারের বইয়ে আমি যে লাইনগুলোকে ইম্পর্টেন্ট মনে করতেছি, সেগুলো অলরেডি কোচিং এর বইটাতে লিখে রাখছে। সো তার মানে আমার এত কষ্ট করে আর বাজারের বই থেকে নিজে নিজে দাগাইয়া লেখার কোনো দরকার নেই, কোচিং এর বইটাতেই আমি পেতে পারি। তবে তোমার হাতে যদি সময় বেশি থাকে, তুমি চাইলে হচ্ছে বাজারের বই পড়তে পারো, বাট অ্যাডমিশন সিজনে আসলে এত সময় থাকে না। সো কোচিং থেকে তোমাকে যে বইটা দিবে সেই বইটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর জিকে ইংলিশের ক্ষেত্রে আসলে ভাইয়া যে কপাল ভালো থাকলে সব কমন পাবা, কপাল খারাপ থাকলে কমন পাবা না। সো এটা তুমি হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে এসে ফিক্সড করতে পারবে না যে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে যেগুলো পড়ছো সেগুলোর মধ্যে থেকে আসবে। তো এরকম নাও হতে পারে, বাট নর্মালি খুব একটা বিট্রে করে না, জিকে ইংলিশ আমাদের পড়ার মধ্যে থেকেই থাকে। ইংলিশের ক্ষেত্রে আসো, ইংলিশের ক্ষেত্রে কোচিং থেকে বই দেয়, এবং বাজারে কিছু বই পাওয়া যায়, যেমন ধরো হচ্ছে মাস্টার, অ্যাপেক্স, এরপরে ধরো হচ্ছে যে প্রফেসর সিরিজ, জর্জ সিরিজ, আরো বেশ কিছু বই পাওয়া যায়। সো যেটা ভালো হয় যে তুমি যদি হচ্ছে আগে থেকে পড়ে থাকো, গ্রামার তো আমরা ক্লাস 6 7 8 9 থেকে পড়ে আসি। সো মেডিকেলে এসে খুব একটা গ্রামার নিয়ে আমাদের প্রবলেম হওয়ার কথা না, বাট তারপরে প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে মাস্টার বা অ্যাপেক্স বইটা পড়তে পারি, দুইটা কাইন্ড অফ একই রকম। সো আমি হচ্ছে আমার সময় হচ্ছে মাস্টার বই থেকে পড়ছিলাম। এখানে মাস্টারের যে এমসিকিউ গুলো আছে সব এমসিকিউ লাগে না। দেখবা যখন তুমি পড়াশোনা শুরু করবা না, বা গ্রামার যখন পড়বা, তোমার মধ্যে যখন কনসেপ্টটা ঠিকঠাক মতো আছে, সো তখন তোমার জন্য এমসিকিউ যে কোনো বই থেকে প্র্যাকটিস করলেই হবে। আবার তোমার মধ্যে কনসেপ্টই নাই, তুমি শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করেই গেছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সো তাহলে হচ্ছে কনসেপ্ট দরকার, এর সাথে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। মানে দুইটার একটা ছাড়া একটাকে আরেকটাকে আমরা হচ্ছে সম্পূর্ণ বলতে পারি না। তুমি কনসেপ্ট পারো, এমসিকিউ প্র্যাকটিস করো নাই, তোমার ভুল হবে। তুমি এমসিকিউ প্র্যাকটিস করছো, কনসেপ্ট জানো না, তোমার তাহলে ভুল হবে। সো দুইটাকে কম্বাইন করে আগাতে হবে। তো মাস্টার বা অ্যাপেক্স যে কোনো একটা পড়তে পারো। ঠিক আছে, ওকে। এক্ষেত্রে আমি কোচিং এর বইটাকে সাজেস্ট করতেছি না, মানে আমি পড়ি নাই আর কি, তোমরা চাইলে পড়তে পারো, বাট মাস্টার পড়লে অ্যাকচুয়ালি সবকিছু হয়ে যাবে, নতুন করে কিছু লাগে না। আচ্ছা, আর কয়টা কোচিং করব, তো এটা যেহেতু তোমার, দেখো তুমি আগে সর্বপ্রথম একটা কোচিং এ ভর্তি হও, একটা কোচিং। তো ট্রাই করে হচ্ছে অফলাইনে ভর্তি হওয়ার। দেখো তোমার যে সিলেবাস যেটা আছে, এইচএসসির যে সিলেবাসটা আছে, ধরো এইচএসসির সিলেবাসে তুমি 100টা লাইন পড়ছো, এবং মেডিকেলের জন্য তুমি যদি প্রিপারেশন নাও, সেখানে দেখবা 50টা লাইন পড়তে হবে। মানে 100 থেকে তোমাকে 50টা লাইন বাদ দিয়ে জাস্ট 50টা লাইন পড়তে হবে। মানে এইচএসসি থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আরো কি করলো, জাস্ট
কিছু জিনিস বাদ দিলাম, মানে পড়া কিন্তু আরো কমে গেল। তোমার যেটা ছিল হচ্ছে 100 লাইন পড়তে হতো, সেটা মেডিকেলে এসে কিছু টপিক বাদ যাচ্ছে, কিছু লাইন বাদ যাচ্ছে, সব পড়তে হচ্ছে না। তো তার মানে কিন্তু এইচএসসি থেকে অ্যাডমিশন টেস্টটা সহজ। তো এই বিষয়টা না মাথায় নিতে হবে। তুমি যদি এইচএসসি তে ঠিকঠাক মতো পড়ে থাকো, তোমার জন্য আর নতুন করে কোনো কোচিং এর দরকার নাই। তুমি জাস্ট একটা রুটিন ফলো করবা এবং পরীক্ষাটা দিবা, তাহলে হয়ে যাবে। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো রেগুলারিটি মেনটেন করি না, এই জন্য আমরা কি করি, যে কোনো একটা কোচিং এ ভর্তি হব। So ধরো হচ্ছে একটা অফলাইন কোচিং এ ভর্তি হবো। সো অফলাইন কোচিং এ অনেক টাকা, এখানে ধরো অলমোস্ট 20,000-এর মতো টাকা এখানে ভর্তির সময় নেয়। যদি তুমি একটা রিলস দেয়, ক্লাস ক্লাস আছে, পরীক্ষা সব মিলে 20,000 টাকা নেয়। তো ট্রাই করবে হচ্ছে অফলাইনে ভর্তি হওয়ার। যদি অফলাইনে সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে অনলাইনে একটা প্ল্যাটফর্মে তুমি ভর্তি হবো, জাস্ট একটা, নট মোর দেন ওয়ান। সো তুমি অনলাইনে একটাতে ভর্তি হবা এবং সেটার সঙ্গেই তুমি কন্টিনিউ করবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তুমি অফলাইন হোক বা অনলাইন হোক, তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা। আচ্ছা, রুটিনটা ফলো করবা, রেগুলারিটি মেনটেন করবা, পরীক্ষা দেবে। এখন এই কোর্সগুলোর ক্লাস করবো কিনা, তোমার যদি কোনো একটা অধ্যায় পড়া হয়ে থাকে, তুমি যদি জানো এখান থেকে কি কি আসে কি কি আসে না, তাহলে কিন্তু তোমার ক্লাস করার দরকার নেই। তুমি কনসেপ্টে জানো। যদি এরকম হয় যে আমার কনসেপ্ট জানি না, কি ধরনের প্রশ্ন আছে সেটাও আমি জানি না, তখন তুমি ক্লাসটা করতে পারো। কারণ দেখো, অনলাইনে যারা ক্লাস নেয় দেখবা যে প্রায় প্রায় হচ্ছে 4 ঘন্টা করে ক্লাস নিচ্ছে। অফলাইনে হচ্ছে আমার 3 ঘন্টা এরকম একটা সময় ক্লাস নিচ্ছে। তো তুমি অনলাইনে অ্যাকচুয়ালি 4 ঘন্টা ক্লাসটা হিউজ। নর্মালি আমাদের ব্রেন এতক্ষণ নিতে পারে না। তো তুমি যতই সেখানে ইনপুট দাও, তোমার আরো নিজের পড়াটা হ্যাম্পার হয়ে যাবে। তো তার থেকে তোমার যদি আগে থেকে এইচএসসি তে সাবজেক্টটা ভালো করে পড়া থাকে, অধ্যায়টা ভালো করে পড়া থাকে, এখানে ক্লাস করার দরকার নেই। তুমি জাস্ট বইটা দেখাবা, কি কি আসে না আসে প্রশ্ন ব্যাংক থেকে বুঝে নিবা, দেন তুমি পরীক্ষাটা দিবা, রুটিনের মধ্যে থাকবা। রুটিন ছাড়া কিন্তু এখানে নতুন করে কোনো রুটিন আবিষ্কার করার দরকার নাই যে ভাইয়া আমি বেশি বুঝি, আমি এটা রুটিন করে ফেলবো, দরকার নাই। তুমি একটা কোচিং এ ভর্তি হও, একটা কোচিং রুটিন ফলো করো একদম এ টু জেড। এখন কোচিং এর সঙ্গে একবার হয়ে গেছে, তারপরে তুমি যখন মডেল টেস্ট দিবা, তখন চাইলে তুমি আরো এক্সট্রা একটা কোচিং এ পরীক্ষা দিতে পারো। আমার ক্ষেত্রে আমি দেইনি। তো তাহলে কিন্তু তুমি এক্সট্রা একটা কোচিং এ পরীক্ষা দিতে পারো, মানে তোমার যে কোচিংটা আছে সেখানে তো দিবাই, চাইলে আরেকটা কোচিং এ দিবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এরকম তো অনেকে আছে যে যারা 2-3টা কোচিং এ পড়ে। যদি এরকম হয় যে আমি যদি 2-3টে কোচিং এ ভর্তি না হই, তাহলে চান্স পাবো না। আরে বেটা, তুই কি হচ্ছে একটা কোচিং যেটা পড়িস সেই কোচিং এ পড়া কি শেষ করতে পারিস? যদি শেষ করতে পারিস, তাহলে ভালো, আরেকটা কোচিং এ যা। যদি এরকম হয় যে আমি একটা কোচিং এর পড়াই ঠিক মতো শেষ করতে পারি না, আমি অন্য কোচিং এ লাফাচ্ছি, তাহলে এটা আমার জন্য ক্ষতিকর। সো একটা কোচিং এ থাকো, একদম এ টু জেড ভালো করে ফলো করো। ধরো হচ্ছে যে তুমি যদি 2টা কোচিং এ পড়তা, ধরো হচ্ছে তোমার যে সারা দিনের যে পড়াটা, ধরো হচ্ছে 24 ঘন্টা, তুমি 12 ঘন্টা এই কোচিং এ পড়া পড়তা, 12 ঘন্টা ওই কোচিং এ পড়া পড়তা, এরকমই তো হতো, তাই না? আচ্ছা, তাহলে কি হতো, তোমার এই ধরো হচ্ছে আজকে পড়লো, এখানে কোচিং এ পরীক্ষা আছে জুলজি 1, এখানে হচ্ছে বোটানি 1। তো তোমার জুলজি 1 বোটানি 1 দুইটা হালকা ভাবে পড়া হয়ে গেল। তার থেকে তুমি এই কোচিংটা বাদ দিয়ে জুলজি 1টাকে 2-3 বার করে পড়ো না, ভালো করে হয়ে যাক। তোমার তো ওখানে যাওয়ার দরকার নাই, একটা ভালো করে হোক, একটা কোচিং এ থাকো। এরপরে আরেকটা যে ভাইয়া তাহলে এক কাজ করি, আমি এখানে অফলাইনে কোচিং করি, ক্লাস করি, আর এক জায়গায় জাস্ট এমনি পরীক্ষা দিই। তুমি যখন অন্য একটা কোচিং এ পরীক্ষা দিবা, তখন কি হবে, তুমি ধরো হচ্ছে 100-এর মধ্যে পরীক্ষা হয়েছে, তুমি পাইছে হচ্ছে 30, তোমার মার্ক দেখে মন খারাপ। ভাই তোমার তখন কিন্তু মনে হবে না যে আমি কিন্তু পড়ে পরীক্ষা দেই না, এটা তোমার মনে হবে না। তখন তুমি ডিপ্রেশনে আসবে, দেখবা যে সবগুলো পড়া আবার গুলায় ফেলতেছো, আবার পড়া হচ্ছে না, মন খারাপ, এটা সেটা। তার থেকে দরকার নাই, একটা কোচিংকে ফলো করো, একটা কোচিং ভালো করে পরীক্ষা দাও, পড়া একবার শেষ হয়ে গেলো, তারপরে তুমি মডেল টেস্টের সময় 2টা কোচিং এ যেতে পারো। না গেলেও কোনো প্রবলেম নেই, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে, যদি নিজের পড়াটা সময় দিতে পারো। তো নিজেকে পড়ার সময় দিতে হবে। প্ল্যান বি রাখবো কিনা, প্ল্যান বি রাখবো কিনা, তুমি এখন প্ল্যান বি হিসেবে কি রাখতে চাচ্ছ? তুমি কি হচ্ছে সায়েন্সে থাকতে চাচ্ছ, নাকি তুমি হচ্ছে গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছ, নাকি তুমি হচ্ছে এগ্রির কথা ভাবতেছো, নাকি তুমি আর ইউ এর কথা ভাবতেছো, সি ইউ এর কথা ভাবতেছো, জে ইউ এর কথা ভাবতেছো? সো প্ল্যান বি কিন্তু এগুলো অনেক আছে। সো আপাতত হচ্ছে আমাদের যদি আমরা টার্গেট নিয়েই থাকি যে আমরা হচ্ছে মেডিকেলের জন্য পড়াশোনা করব, সো আপাতত মেডিকেলে ফোকাস করা উচিত। এরপরে যদি আনফরচুনেটলি কোনোভাবে না হয়, তখন তুমি চাইলে এগুলোতে হচ্ছে মুভ করতে পারো, শিফট করতে পারো। সো এগুলো নিয়ে আপাতত মাথার মধ্যে পেরে নেওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার হচ্ছে এইচএসসি তে, আমি বারবার দেখো এইচএসসির কথা বলতেছি কেন, এইচএসসি হচ্ছে আমাদের একটা গাছ। যদি একটা গাছের কথা চিন্তা করি, এইচএসসি হচ্ছে সেই গাছ। আর এই গাছের ফল হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন, এটা ডিইউ বলো, জেইউ বলো, সিইউ, এগ্রি, মেডিকেল, এই গাছের বিভিন্ন ফল। তো তোমার যদি গাছটা ঠিকঠাক থাকে, তাহলে তোমার জন্য অ্যাডমিশনে কোপ আপ করা খুব সহজ। বাট যদি তোমার গাছটা ঠিক না থাকে, তাহলে কিন্তু প্রবলেম। সো যদি তোমার হচ্ছে
এইচএসসি ঠিকঠাক থাকে তাহলে তোমার এগ্রি আর ইউ সি ইউ জিউ যে কোনো কিছু ক্র্যাক করতে পারবা, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আসো যে এটা তো বললাম, হ্যাঁ, পড়া কিভাবে পড়বা না পড়বা এটা বললাম। এখন ফাইনাল যে কথা, যে ভাইয়া আমি হচ্ছে যে তার আগে দিনে কতক্ষণ করে পড়বো? মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমি দিতে চাচ্ছি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে, আমার দিনে কতক্ষণ করে পড়া উচিত? তো তোমার দিনে কতক্ষণ করে পড়া উচিত এটা ডিপেন্ড করবে তুমি হচ্ছে যে টাইমটাকে প্রপারলি ইউজ করতে পারতেছো কিনা। তুমি আবার ফেসবুক চালাচ্ছ কিনা, তুমি রিলস দেখতেছো কিনা, বা অন্য যে কোনো কাজ ঘুমায় সময় নষ্ট করতেছো কিনা, এটা তোমার দেখতে হবে। সো ফেসবুক রিলস এই জিনিসগুলো আমাদের একদমই হচ্ছে বন্ধ করতে হবে। তুমি দরকার পড়লে ওই সময় ঘুমাও। দেখা যায় যে আমরা কি করি, রাত জেগে পড়তে হবে, তো তুমি রাত জেগে পড়া বাদ দিয়ে শেষে তুমি দেখো যে তোমার স্ক্রিন টাইম হয়ে আছে তোমার হচ্ছে 8 আওয়ার্স বা 6 আওয়ার্স, আর তুমি ঘুমাচ্ছ আলটিমেটলি 4 আওয়ার্স, আর বলতেছো আমি রাত জেগে পড়াশোনা করি। দরকার নাই তো রে ভাই, তোমার স্ক্রিন টাইমটা কমাও। তুমি ঘুম দরকার পড়লে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও না, প্রবলেম তো নাই। তোমার স্ক্রিন টাইমটা এখানে কমাতে হবে, এবং বাকি যে সময়টা আছে অর্থাৎ নেসেসারি যে কাজ, ঘুম, খাওয়া, গোসল, বাইরে যাওয়া, বিকালে একটু ঘুরতে বের হওয়া, এগুলো ছাড়া বাকি যে সময়টা তোমার জন্য থাকে, ধরো হচ্ছে যে সেই সময়টা তুমি যেন ঠিকঠাক মতো পড়াশোনা করো, এটা তোমার ইনশিওর করতে হবে। তাহলে কিন্তু তোমার কতক্ষণ করে পড়তে হবে এটা নিয়ে আর ভাবতে হবে না। সময় নষ্ট না করে বাকি সময়টা পড়বা, তাহলেই হয়ে যাবে। এবং ঘুমাবে, এই সময় প্রচুর ঘুমাতে হবে। ব্রেনটা ঠিকঠাক রাখার জন্য আমাদের ঘুম খুবই দরকার। অ্যাডমিশনে এসে একদম না ঘুমায়া কুত্তা মারা একটা পড়া দিয়ে ভাই একদম শেষ করে দিব, দরকার নেই। তুমি রেগুলার বেসিসে পড়ো। ধরো হচ্ছে যে তুমি সকালে 3 ঘন্টা পড়লা, তুমি চাইলে হচ্ছে বিকালে দুপুরে মিলে আরো 3 ঘন্টা পড়লা, রাতে তুমি 4 ঘন্টা পড়লা, তুমি 11টার দিকে ঘুমাই গেলে, সকালে ফজরের নামাজ পড়ে তারপরে তুমি আবার বসলা, বা একটু ঘুমায় নিয়ে আবার 6টা বা 7টার দিকে উঠে আবার পড়তে বসলা। সো আলটিমেটলি দেখো তোমার কিন্তু অলরেডি হচ্ছে 10 ঘন্টা হয়ে গেছে। মানে তুমি কম কম পড়ে 10 ঘন্টা হয়ে গেছে। তুমি এখন যে কাজটা করলা, একদিনে তুমি 16 ঘন্টা পড়লা, পরের দিন আর পড়তেই বসলে না, এরকম যেন না হয়। তো রেগুলার বেসিসে কম কম করে পড়ে পড়ে তোমার হচ্ছে একদম মানে এই যে আমরা বলি না যে ইট গুলো দিয়ে, আমাদের ছোট ছোট ইট গুলো দিয়ে, ইট তো গুলো হয় না, আমরা হচ্ছে একটা একটা করে ইট রেখে একটা দালান তৈরি করব। তো এরকম যেন বিষয়টা হয়, একদমই তুমি পুরো একটা দালান খাড়া করে দিছো, পরের দিন দালান পড়ে যাবে। তো তোমার যে অভ্যাসটা আছে, যেভাবে এতদিন পড়ে আসছো, সেটাকে জাস্ট একটু গোছায় নিয়ে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ প্রবলেম হবে না। ওকে, এরপরে আসা হচ্ছে যে আহ, আহ, পড়ার স্টেপ গুলো ভাইয়া কিভাবে পড়বো? এতক্ষণ তো বক বক করলেন, এখন বলে দেন কিভাবে পড়বো। সরি। সো প্রথমে তুমি হচ্ছে ধরো তোমার কোচিং এ ক্লাস আছে জেড 1, বা দেখবা যে একদিনে 2টা করে অধ্যায় হয়তো দেওয়া থাকে। তাহলে তুমি কি করবা, বাসায় এসে ওই 2টা অধ্যায় ফুল বই রিডিং পড়বা। রিডিং পড়লা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে। তুমি এবার প্রশ্ন ব্যাংক খোলো, দেখো কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসে, তুমি সেটা দেখলা। এবার আসে হচ্ছে তোমার বইয়ে এসে টপিক মার্কিং, কিভাবে মার্কিং করবে ওগুলো তো বলে দিলাম, মিস্টার মার্কিং করবে, প্লাস হচ্ছে বই দাগানো, পিডিএফ থেকে বই দাগানো, বা তুমি যদি মনে করো যে আমি নিজে নিজে পড়ে পড়ে দাগাবো, তাহলে সম্ভব, সমস্যা নাই, অন্য কোনো পিডিএফ ছাড়া হবে। আমার ক্ষেত্রে আমি কি করতাম, পিডিএফ আমি নিজে দাগাতাম না, আমার ছোট ভাইকে দিতাম, ও দাগাই দিত, তারপর আমি যখন প্রশ্ন ব্যাংক দেখে নিজে নিজে পড়তাম, বই যখন রিডিং পড়তাম, আমার কাছে যেগুলো মনে হতো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি আলাদা করে মার্ক করতাম, আর দাগানো বই পিডিএফ দাগানোই আছে। ওকে, এবার তুমি যে লাইনগুলো দাগাইছো সেই লাইনগুলো আবার তুমি পড়ো। মানে প্রথমে মেইন বই পড়ছো, এরপরে অনুশীলনী প্রশ্ন, সরি কোশ্চেন ব্যাংক দেখছো, যেটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন ব্যাংক আর কি। তুমি বই দাগাইছো, এবার হচ্ছে দাগানো লাইনগুলো পড়ো। দেখো অলরেডি তোমার 3বার পড়া হয়ে গেল, কিন্তু ফুল বই দাগানো লাইন একবার দাগানোর সময় পড়ছো, তারপরে হচ্ছে দাগানো লাইন আবার পড়লা। এবার তুমি যা হচ্ছে অনুশীলনী সলভ করতে, অনুশীলনী সলভ করলা। অনুশীলনী তো অবশ্যই কিছু ভুল হয়েছে, সেগুলো তুমি কোনগুলো ভুল হয়েছে এবার বইয়ে আসে খোঁজো যে এই এই জিনিস আমার ভুল হয়েছে, সেই ভুলগুলো তুমি মার্ক করো অন্য একটা কালার দিয়ে। এখানে হচ্ছে তুমি মার্ক করো, ধরো রেড কালার দিয়ে তুমি মার্ক করলে যে যেগুলো তোমার ভুল হবে সেগুলো তুমি রেড কালার দিয়ে মার্ক করলে। ঠিক আছে, তোমার প্র্যাকটিস বইয়ে আসো, মানে এক্সট্রা অনুশীলনী বা তোমার প্র্যাকটিস বই যেটা কোচিং থেকে তোমাকে হচ্ছে সাবমিট করছে বা দিছে আর কি, সাপ্লাই দিছে, তো তুমি সেখান থেকে হচ্ছে প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো। তো তারপরে এক্সাম দাও, তো সেখানে কিন্তু তুমি বেশ কিছু ভুল করবা। তো সবগুলো ভুলগুলো হচ্ছে তুমি আলাদা করে একটা কালি দিয়ে মার্ক করবে যে তুমি এই এই ভুলগুলো করছো, যেন ইন ফিউচার তোমার এই ভুলগুলো না হয়। সো আরেকটা কাজ যেটা করা হয় সেটা হচ্ছে ভুলের জন্য খাতা তৈরি করা হয়। তো আমার কাছে এটা খুব একটা ভালো একটা ওয়ে মনে হয় না। তোমার যে ভুলটা হবে সেটা তুমি বইয়ে লিখবা, যেখানে বইয়ে ভুল হয়েছে সেখানে তুমি মার্ক করো। তাহলে যখন তুমি বইটা পড়বা তখন তোমার চোখে বারবার পড়বে, যা ইনশাল্লাহ নেক্সট টাইম আর ভুল হবে না। আর চাইলে তুমি ভুলের খাতাও তৈরি করতে পারো, আমার কাছে ওটা খুব একটা ভালো ওয়ে মনে হয় নাই।
এবার দেখো আমি যে বললাম যে আমি বইটা আসলে কিভাবে দাগাইছি, তো দেখো এখানে যেগুলো পেন দিয়ে দাগানো অর্থাৎ আন্ডারলাইন করা যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে পিডিএফ থেকে দাগানো লাইন। আন্ডারলাইন করা যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে পিডিএফ থেকে দাগানো লাইন। এরপরে যেগুলো হচ্ছে এখানে এই, এটা কি কালার, এটা অরেঞ্জ কালার যেটা, অরেঞ্জ কালারই তো এটা। হ্যাঁ, তো অরেঞ্জ কালার যেটা এগুলো হচ্ছে দেখো মেডিকেলে আসছিল কত সালে সেটা ওখানে লেখা আছে, লেখার দরকার নেই। ডেন্টালে আসছিল এগুলো না লিখলে হবে, জাস্ট তুমি বোঝার জন্য যেটা মেডিকেলে আসছিল কি আসছিল না, তুমি সেটা দিয়ে হচ্ছে যেগুলো মেডিকেলে আসছিল সেগুলো অন্য একটা কালার দিয়ে মার্ক করলাম। আচ্ছা, এরপর আমি দেখো যখন রিডিং পড়লাম আমি দেখলাম যে আমার কাছে কিছু জিনিস ইম্পর্টেন্ট মনে হয়েছে, বাকি অনেক কিছু দাগানো আছে এখানে, হিউজ হিউজ দাগানো আছে, দরকার নেই। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা প্রথম আবিষ্কৃত হরমোন, যে জিনিসগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলোকে হচ্ছে আলাদা একটা কালার দিয়ে মার্ক করছি, এগুলো হচ্ছে সবুজ মানে গ্রিন সিগন্যাল, সিগন্যাল। সো এখান থেকে হচ্ছে, তো এই গ্রিন সিগন্যাল গুলো থেকে আমাদের প্রশ্নগুলো আসতে পারে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। সো এটা তোমার ভ্যারি করবে, তুমি যখন পড়বে তোমার কাছে এটা ভ্যারি করবে। এখন পরীক্ষায় আমি যেটা ভুল করতাম বা প্র্যাকটিস করার সময় যেটা ভুল করতাম, আমি দেখো আলাদা আলাদা একটা মার্ক করছি, আমি এটা পরীক্ষায় বা প্র্যাকটিস করার সময় ভুল করছিলাম। এরপরে তাহলে দেখো আমি যখন বইটা যখন পড়তে যাবো আবার, তখন আমার তিনটা কালার দেখে মনে হবে আচ্ছা এটা মেডিকেলে আসছিল, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এটা হচ্ছে কি করছি, ভুল করছিলাম। তো ভুলটাই আবার চোখ গেল কয়েকবার দেখলাম, আর ভুল হবে না। দেখো একই রকম সিস্টেম একই। পরের যদি আমরা স্লাইডটাতে আসি, এখানে দেখো যে এটা এই লাইনটা আমি ভুল করছিলাম, এই জন্য এই কালার দিয়ে রাখছি, পিঙ্ক কালার দিয়ে। এটা মেডিকেলে আসছিল এই জন্য এটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে। এবং এইগুলো লাইনগুলো যেগুলো গ্রিন কালার দিয়ে, এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। ওকে, তারপরে আসো, এটা তো জুলজি দেখালাম, বোটানি তো সেম একই অবস্থা। যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো একটা কালার, পিডিএফ থেকে যেগুলো দাগানো লাইন সেগুলো আলাদা করে দাগানো আছে এখানে। যেগুলো মেডিকেলে আসছিল সেগুলো হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে দাগানো, যেগুলো আমি ভুল করছিলাম সেগুলো হচ্ছে পিঙ্ক কালার দিয়ে দাগানো। এরকম করে আমি হচ্ছে জাস্ট, আমি যদি এখন দেখো বইটা যদি খুলি, দেখবো যে এই কালার করা লাইনগুলো আমার চোখে এমনিতে চলে আসবে। ওকে, আমার কিন্তু এখান থেকে আর খুঁজতে হচ্ছে না আলাদা করে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। তো এর বাইরে কিন্তু আমি আর তখন পড়তাম না, এগুলো জাস্ট পড়ে যাইতাম, ইনশাল্লাহ এখান থেকে আমাদের আসার কথা। তো নিজের উপর বিশ্বাস করতে হবে যে আমি যেগুলো পড়তেছি হ্যাঁ এখান থেকে আসবে। যদি তোমার উপর এই বিশ্বাসটা না আসে তাহলে আসলে খুব একটা ভালো হবে না এখান থেকে ফলাফল। সো তোমার উপর বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতে হবে, তাহলে তুমি কিন্তু অ্যাডমিশনে ভালো একটা ফলাফল করতে পারবে। সো অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবে যে লাক খুব ফেভার করে, এখানে তুমি যেটাই করো সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্কটা বাড়াতে হবে, তাছাড়া তুমি অ্যাডমিশনে দেখবে যে নিজেকে অনেক খারাপ লাগবে। তাহলে তোমার প্রথমত নিজের উপর বিশ্বাস নিয়ে আসতে হবে, সৃষ্টিকর্তার সঙ্গে তোমার সম্পর্ক বাড়াতে হবে। 3 নম্বরে হচ্ছে যে পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে তোমার কথা বলতে হবে। তুমি শুধু পড়েই গেলা, তোমার মাথার মধ্যে একটা চাপ তৈরি হবে। যখন তুমি তোমার ফ্যামিলির সঙ্গে বিষয়গুলো শেয়ার করবা, তোমার ফ্রেন্ডের সঙ্গে বিষয়গুলো শেয়ার করবে, তখন তোমার একটা হালকা লাগবে। সেটা দরকার, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের এই জিনিসগুলো করা দরকার। সো সর্বোপরি হচ্ছে যে এই কয়েকটা প্রশ্ন আমাদের কমন কমন থাকে, আমরা মোটামুটি সেই কমন প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা সবার জন্য উপকারে লাগবে। এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।